চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাদ ভাই ও লিসনার, আশা করছি মহান আল্লাহ তাআলার দোয়ায় আপনারা অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমি আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা আমার নিজের সাথে ঘটা একটি ঘটনা। যেহেতু প্রথমবার লিখছি তাই দয়া করে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেরি না করে চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের ঘটনায়। যারা শুনছেন তারা এই ঘটনাটি কিভাবে নেবেন বা কোন সাচে বসাবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তবে এটা আমার জীবনের এক কালো অধ্যায় বলা যেতে পারে। আব্বুর চাকরির সুবাদে তখন ছিলাম মাগুরায় আমার ক্লাস 3 থেকে 8 পর্যন্ত বেড়ে ওঠা। সেখানে একটা প্রাইমারি স্কুলে ক্লাস 4-এ পড়াকালীন সময়ে খেলতে গিয়ে এক বান্ধবীর মাথায় আঘাত লেগে পড়ে যাই। যে বান্ধবীর মাথায় আঘাতটা লাগে আসলে তারও ভীষণ ব্যথা পাবার কথা ছিল, কিন্তু ব্যথার শিকার শুধু আমিই হলাম। হ্যাঁ, একে তো ছোট ছিলাম, তাই স্বাভাবিকভাবেই অনেক কান্না করছিলাম। ক্লাসের অন্যান্য ফ্রেন্ডরা এসে আমার কান্না থামানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে আমি স্বাভাবিক হলাম এবং সেটাই হলো মূল ঘটনার সূত্রপাত। পরদিন থেকে স্কুলে গিয়ে প্রথম পিরিয়ডেই হঠাৎ মাথা ব্যথা শুরু। শরীর ভালো লাগছে না, যার দরুন ছুটি নিয়ে বাসায় চলে আসি এবং বাসায় ফিরে ঘুমিয়ে যাই এবং এই ঘুম ভাঙে বিকাল 4টা-5টার দিকে। কয়েকদিন টানা এই অবস্থা যাবার পর আমার আব্বু আম্মুর মাথায় চিন্তার রেখা দেখা দিল এবং আমাকে জিজ্ঞাসা করল কি সমস্যা হচ্ছে। আমি তাদের বলি যে আমার মাথা ব্যথা করে মাথার পেছনের দিকে, আর ঘুমোলে হুঁশ থাকে না। আব্বু আম্মু চিন্তা করল আমাকে একজন ভালো নিউরোলজিস্টের কাছে নিয়ে যাবেন, তাই দেরি না করে একজন ভালো নিউরোলজিস্টের কাছে নিয়ে গেলেন এবং উনি সব শুনে আমাকে বেশ কিছু টেস্ট করতে দিলেন। কিন্তু সব টেস্টেই দেখা গেল আমার কোনো সমস্যা নেই, আমি সম্পূর্ণ সুস্থ। তবে তিনি জানালেন হয়তো মৃগী রোগের কোনো লক্ষণ দেখা দিচ্ছে। এসব বলে কিছু ঔষধ দিলেন, যা ছিল আসলেই অনেক হাই ডোজের ঘুমের ঔষধ। দিন দিন আমার শরীর ভাঙতে থাকে আর সারাদিন আমি শুধু ঘুমোতে থাকি। মাগুরা, যশোর, ফরিদপুর সব জায়গায় নিউরোলজিস্ট দেখানো শেষ এবং সব রকমের টেস্ট করানো শেষ। এর মধ্যে আমার আর শুধু মাথা ব্যথায় সীমাবদ্ধ নেই, বিষয়টা চলে গেছে অজ্ঞানের পর্যায়ে। আমি শুধু সেন্সলেস হয়ে যেতাম এবং খিঁচুনি উঠত। তারপর কিছু সময় পর নিজে নিজে জ্ঞান ফিরত, তবে শরীর ভেঙে একদম কঙ্কালের মতো হয়ে গেল। একদিন অজ্ঞান হয়ে খিঁচুনি উঠে এমনই অবস্থা হলো যে আমাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার একটি নামকরা প্রাইভেট হসপিটালে ভর্তি করানো হলো। সেখানে ডাক্তাররা আবারও অনেক টেস্ট করালেন। বরাবরের মতো কোনো রোগ না পেয়ে বিষয়টাকে মানসিক সমস্যার খেতাব দিয়ে আমাদের রিলিজ করে দিলেন। একে তো এত ডাক্তার, হসপিটাল করে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, তাই আব্বু আম্মুর দুশ্চিন্তা এখন চরম পর্যায়ে। তবে ঢাকা থেকে আসার পর আমি একটু সুস্থ হতে শুরু করলাম, যদিও এই সুস্থতা বেশি দিন টেকেনি। একদিন স্কুলে অজ্ঞান হয়ে গেলাম আর তারপর থেকে শুরু হলো আরো কিছু লক্ষণ। আমি সেন্সলেস থাকা অবস্থায় অনেক কথা বলতাম, এমনকি কিছু কথা এমন যা পরবর্তীতে নাকি সত্যি হয়েছিল, যা আমি পরে শুনেছি। যেমন আমার বোনের রেজাল্ট, আমি বলে দিয়েছিলাম আমার বোনের রেজাল্ট কি হবে। তারপর কিছু জিনিস দেখা শুরু করলাম। মনে হতো জানালার কাছে দাদুর বয়সী হুজুরের মতন কেউ একজন দাঁড়িয়ে আছে আর আমাকে তার কাছে ডাকছে। এসব দেখে আমার মুখে শুনে আমার মায়ের চিন্তা 3 গুণে পৌঁছে গেছিল। এবার পরিচিত কিছু মানুষ বলল, ওকে আপনারা একটু হুজুর দেখান। বিভিন্ন হুজুর দেখানো হলো, তারা পানি পড়া দেয়, তাবিজ দেয়, কাজ হয় না। আমার শরীর তখন তাবিজে পরিপূর্ণ হয়ে গেছিল। গলায়, হাতে, কোমরে 3-4টা করে তাবিজ। ঠিক সেই সময়ে আমাদের পরিচিত এক আন্টি আম্মুকে জানালো ফরিদপুরের একজন কবিরাজ আছে, আমাকে যেন ওনার কাছে নিয়ে যাওয়া হয়। আব্বু এসব বিশ্বাস না করলেও আম্মু অনেকটা জোর করেই আমাকে তার কাছে নিয়ে যান। আমি ওনাকেও দাদু বলে সম্বোধন করলাম, তবে উনি মাঝ বয়সী একজন লোক ছিলেন। উনি আমাকে দেখে
আসন করে জানতে পারেন আমার উপর এক জিনের নজর রয়েছে। জিনটা অনেক রাগী, তবে জিনটা কোনো এক কারণবশত সরাসরি আমাকে ধরতে পারছে না, যার কারণে দূর থেকে নজর দিয়ে দিয়ে আমার এই হাল করছে। তো এর প্রতিকার চাইলে উনি আমাকে জানান যে আমাকে গোসল করানো লাগবে, সেই বাবদ কিছু জিনিসপত্র লাগবে, আর ওনার কাছে টাকা দিয়ে দিলে উনি সবকিছুর ব্যবস্থা করবেন, নদীর পানি, জবা ফুল, এমন আরো অনেক কিছু। ছোট ছিলাম, যার কারণে আমার কি কি লেগেছিল সঠিক মনে নেই। উনি আমাকে বাড়ি থেকে একটু দূরে একটা বাগানের মধ্যে নিয়ে গোসল দিলেন। পানিটা ছিল একটা মাটির কলসিতে। উনি আমাকে বললেন, তোমার গায়ে পানি দেবার সাথে সাথে তুমি সোজা বাড়ির মধ্যে চলে যাবে, কোনো শব্দ শুনলেও পেছনে ফিরে তাকাবে না। আমি একটা ঠাস করে শব্দ শুনলেও পেছন ফিরে তাকাইনি। তারপর উনি আমাকে একটা তাবিজ দেন এবং বলেন সাবালিকা না হওয়া পর্যন্ত যেন আমি এটা পরিধান করি, আর যদি কখনো খোলা লাগে বা খুলে যায় তবে যেন গরুর দুধ দিয়ে ভিজিয়ে আবার সেটা পরি। এভাবে আমি আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত তাবিজটা রেখেছিলাম। এরপর আর কখনো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। কাহিনীটা আসলে কতটা ভৌতিক আমি জানি না, তবে এই সমস্যাটা আমি এবং আমার পরিবার খুব বাজেভাবে ফেস করেছি। আর একটা বিষয় অ্যাড করতে চাই, এখন এসে যখন ভূত এফএম নাইটের বিভিন্ন ঘটনা শুনি এবং বিভিন্ন হাদিস ঘাটি, তখন থেকে আসলে বুঝতে পেরেছি কালো জাদুর ভয়াবহতা কতটা এবং আল্লাহর শাস্তি দিতে পারেন জাহান্নাম। আমাকে যে কবিরাজ চিকিৎসা করেছিলেন তখন জানি না কোন পদ্ধতিতে করেছিলেন। যদি উনি কালো জাদুর কোনো পদ্ধতি অবলম্বন করে থাকেন যেটা শরিয়া অনুযায়ী নিষিদ্ধ, সেক্ষেত্রে আল্লাহ যেন আমায় ক্ষমা করেন। তখন আমি অনেক ছোট ছিলাম আর আমার গার্ডিয়ান অনেকটা নিরুপায় হয়েই আমাকে চিকিৎসা করিয়েছিলেন। ঘটনা 2, এখন যে ঘটনাটি আপনাদেরকে শোনাবো এটা আমার কাজিনের সাথে ঘটা। আমার কাজিনের নাম নাদিয়া আপু। আপু ঠিক আমাকে যেভাবে বলেছেন আমি ঘটনাটি সেই ভাষাতেই আপনাদেরকে লিখছি। এই ঘটনাটি আমাদের পরিবারের সাথেই ঘটেছিল। তখন আমি ম্যাট্রিকের স্টুডেন্ট। আমরা শুরু থেকেই ভাড়া বাড়িতে থাকতাম। আর্থিকভাবে খুব শক্তিশালী ছিলাম না বলে নিজের একটা বাড়ি কেনার সুযোগও হয়নি। সেই কারণে এক ভাড়া বাসা থেকে আর এক ভাড়া বাসায় যেতে যেতে অনেক ঝামেলা, অনেক দুঃখ, অনেক অস্বস্তি সইতে হয়েছে। আজ আমি যে ঘটনাটি বলছি তার মূল উদ্দেশ্য হল জীবনযাত্রার এমন একটা দিক দেখানো যে দিককে আমরা অনেকেই এড়িয়ে যাই। অনেকে ভাবেন কালো জাদু যদি থাকে তা হয়তো আত্মীয় স্বজনই করে বা কোনো শত্রু করে, কিন্তু আমি আজ এমন এক অভিজ্ঞতার কথা বলবো যেটা শুনে অনেকেই হয়তো নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন। আর কেউ কেউ হয়তো প্রথমবার এরকম শুনবেন। তখন আমরা একটা বাসা ছাড়তে বাধ্য হয়েছিলাম। কেন সেটা এই ঘটনার সাথে রিলেটিভ নয় তাই বলছি না, নতুন বাসার খোঁজ চলছিল। একদিন আব্বু এসে সুখবর দিলেন একটা বাড়ি পাওয়া গেছে। খুব বেশি আশা নিয়ে নয়, বরং প্রয়োজনের তাগিদে আমরা গিয়ে বাসাটা দেখলাম। ওটা ছিল অনেক পুরনো, ভাঙাচোরা দেওয়ালের, প্লাস্টার উঠে গেছে, জায়গায় জায়গায় শেড, সেই দাগ। এমন একটা বাসা, তবু পকেটে টাকা না থাকলে পছন্দকে বিসর্জন দিতেই হয়। ভাড়া কম, লোকেশন মোটামুটি, তাই মনে মনে হিসাব কষে নিলাম সামাল দেওয়া যাবে। কিন্তু প্রথম দিন বাড়িটায় ঢুকেই অদ্ভুত একটা গন্ধ নাকে এসে লাগলো। ঠিক বোঝাতে পারবো না গন্ধটা কেমন, সঙ্গে আবার পোড়া ধোয়ার মতো একটা তীব্রতা মিশে আছে। উঠোন জুড়ে, বারান্দায়, এমনকি রান্নাঘরের কোণে কোনো মুরগির হাড় পড়েছিল। মনে হচ্ছিল আশেপাশের কুকুর বিড়াল শিকার করে এনে এখানে বসে খায়। আমরা সবাই বুঝে গেলাম যাই হোক না কেন বাড়িটাকে ধোয়া মোছা না করলে এখানে থাকা যাবে না। বাড়ির মালিক বলেছিলেন আগের ভাড়াটেরা 1 বছর আগে চলে গেছে, আর সেই থেকে বাড়িটা একদম ফাঁকা পড়ে আছে। টাকা পয়সার টানাটানিতে দরকার বুঝে চাইতে চাইতেই আমরা ওটা নিয়ে নিলাম। তারপর শুরু হলো পরিষ্কার করার যুদ্ধ। বাহির থেকে একজন কাজের লোক আনা হয়েছিল, কিন্তু আমরা নিজেরাও কোমর বেঁধে লেগে গেলাম। জঙ্গল, ধুলো, লম্বা দিনের বদগন্ধ, জলপোকা, শ্যাওলা, সবকিছু মিলিয়ে এমন একটা অবস্থা যে শুধু পরিষ্কার করতে 3-4টা দিন কেটে গেল।
পরিষ্কার শেষ করে যখন আসবাবপত্র সরানো শুরু হলো, তাতেও আরো ৩-৪ দিন গেল। তাহলে এবার বুঝে নিন শরীর আর মন কিভাবে ভেঙে পড়েছিল আমাদের। ঠিক ওই সময় আমার বোর্ডের পরীক্ষা ছিল। একদিন পরীক্ষা, পরদিন ঘর গোছানো, পরদিন আবার এক্সাম। এভাবে ৭-৮ দিনের ভেতর আমাদের সবার আস্থা কাহিল হয়ে গেল। অবশেষে আল্লাহ আল্লাহ করে আমরা শিফট করলাম। কিন্তু গিয়ে দেখি যে যাই করি কারোরই মন এই বাড়িটার জন্য একটুও টান নেই। যেন বাড়িটা নিজে থেকেই মানুষকে দূরে ঠেলে দেয়। ভাই বেশি সময় বাইরে কাটাতে শুরু করলো। বলতো, জানি না বাড়িতে আসার সময় মনটাই কেমন করে, আসতে ইচ্ছা করে না। আব্বু অফিস থেকে ইচ্ছা করেই দেরি করে ফিরতেন। আম্মু নানা অজুহাতে প্রতিবেশীদের ওদিকে চলে যেতেন। বাসায় তখন পড়ালেখার নামে আমি আর আমার ছোট বোন বেশি থাকতাম। আমার নিজেরও বাড়িতে থাকতে মন চাইতো না, কিন্তু যাবার কোনো জায়গা ছিল না। আর পরীক্ষার চাপ ছিল বলে বাহিরে ঘুরে বেড়ানোর সম্ভাবনাও ছিল না। রাতের বেলা গোসলখানায় গেলে যেটা অনুভব করতাম সেটা ভাষায় ঠিক বোঝানো যাবে না। জানি যে আমি একা আছি, তবু মনে হতো কেউ যেন পেছনে দাঁড়িয়ে আছে। পানির কলের শব্দ থেমে গেলে যে নীরবতা তৈরি হয়, তার ভেতরেও একটা ভারী উপস্থিতি টের পেতাম। মনে হতো চোখ রেখে কেউ তাকিয়ে আছে। গোসলটা ঝটফট শেষ করে দম না নিয়েই ছুটে বেরিয়ে আসতে ইচ্ছা করত। আর এটা শুধু আমার একারই না, আমার ভাই এমনকি ছোট বোনও এসব অস্বস্তির কথা বলতো। আমরা বুঝতে পারছিলাম না এটা আসলে জিন ঘটিত কোনো ব্যাপার, নাকি নতুন জায়গায় উঠলে যেমন একটু সময় লাগে তেমনি একটা ব্যাপার। অনেক সময় তো বাড়ি বদলালে অচেনা গন্ধ, বিভিন্ন শব্দ, নতুন দেওয়াল, সব মিলিয়ে মানুষ অস্বস্তি বোধ করে। আমরা চেষ্টা করছিলাম সবকিছুকে সেই ব্যাখ্যায় সাজাতে। এদিকে আমি প্রতিবেশীদের কাছ থেকে কিছু জানতে চেয়েছিলাম, কিন্তু মুখ ফুটে কেউ কিচ্ছু বলতে চাচ্ছিল না। আমরা ভাড়াটে, মালিক থাকেন পাশের দিকেই। তিনি নাকি একটু রাগী স্বভাবের, কেউ তার সঙ্গে ঝামেলায় জড়াতে চায় না। সবাই শুনে শুনে বলল, ভালোই তো দেখাচ্ছে, আপনি থাকলে বুঝবেন। আমরা বাধ্য হলাম চুপ করে সেই বাড়িতে থাকতে। ভাড়াও বাজার দরের চেয়ে কম, সেই হিসাবেই থাকা, আর ছাড়ার কোনো উপায়ও দেখছিলাম না। আমাদের পরিবার ছোট, ছোট বোনের বয়স তখন 5 বছর। ভাই আমার থেকে 2-3 বছরের বড়। আমি, ভাই, আম্মু, আব্বু আর আমার ছোট বোন। বাড়িটা বড়, প্রায় 6টা রুম, তাই 3টা রুম ব্যবহার করতাম, বাকিগুলো খালি থাকতো। শুক্রবারের দিন ভাই নামাজ পড়তে বেরোনোর জন্য তৈরি হচ্ছিল। আমি তখন ওয়াশরুমে মাথায় পানি দিচ্ছিলাম, ছোট বোন ঘরে খেলছিল। হঠাৎ বাহিরে তীব্র চিৎকারের সঙ্গে ছোট বোনের কান্না। আমি হাতের কাজ গুটিয়ে তাড়াতাড়ি বের হয়ে এলাম। দেখি ভাই উত্তেজিত মুখে হা হয়ে গেছে, বারবার একই কথা বলছে। ছোট বোন ভয়ে কুঁকড়ে গেছে। আমিও ছুটে এসেছি। ভাই বোঝাতে চাইছে, কিন্তু তার গলাটা কাঁপছে। আমারও মুখে ভয় স্পষ্ট। আমি বললাম, কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? বাচ্চাটাকে ভয় পাইয়ে দিয়েছ। ভাই কসম করে বলল, আমি অজু করে নামাজে যাচ্ছিলাম, তোমার ঘরের সামনে দিয়ে যেতে দেখি ছোট ওই আয়নার সামনে দাঁড়িয়ে। প্রথমে খেয়াল করিনি, পরে মনে হলো আয়নায় তার ছায়া পড়ছে না। আমি ফিরে এসে দেখি ছায়া আছে। ভাবলাম চোখের ভুল। আবার ফিরতে যাচ্ছি, দেখি আয়নায় 2টো মেয়ে। ভাই এক মুহূর্তের জন্য থেমে গেল। আমাদের ছোট তো একটাই, তাহলে আরেকজনকে দেখতে ছোটটার মতো, কিন্তু চেহারা অন্যরকম। আমি কিছুক্ষণ চুপ, মনের ভেতরে কেমন হিম হিম ঠান্ডা। তবু বললাম, এ ধরনের কথা ছোটর সামনে বলো না। আমি কঠোর গলায় বললাম, আবার যেন এমন কথা শোনা না যায়। বেচারা কত ভয় পেয়েছে দেখো তো। সবাইকে শান্ত করলাম, মাথায় পানি দিলাম, পানি খেলাম। তারপর বিষয়টা আপাতত চেপে রইলাম। মনে মনে ভাবলাম, নতুন ঘরের ভেতরে আলো ছায়ার খেলা বা চোখের ভুলও হতে পারে। এর 1-2 দিনের মাথায় রাত 10টা থেকে 1টা এই সময়ের কোনো একটা মুহূর্তে বাহিরে ঝড় উঠল। আমি বারান্দায় কাপড় তুলতে গেছিলাম। হঠাৎ তিনি আমাদের নাম ধরে ডাকলেন, নাদিয়া, তাড়াতাড়ি এসো, ভাইকে ডাকো। আমি দৌড়ে গেলাম। দেখি উনি কাঁপছেন, চোখ বড় বড়, ঠোঁট শুকনো। আমরা জিজ্ঞাসা করলাম। উনি চুপচাপ লেনের দিকে তাকিয়ে। আমরা প্রায় টেনে ভেতরে আনলাম। তারপর যে কথা শুনলাম, গায়ে কাঁটা দিয়ে উঠল। উনি বললেন, আমি এক পুড়ে যাওয়া মেয়েকে লনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। শুধু মুখ না, পুরো শরীরটাই ঝলসে গেছে। পাশ থেকে পোড়া গন্ধ আসছিল। আমরা একসঙ্গে নিঃশ্বাস টেনে বুঝলাম পোড়া গন্ধটা আমরাও পাচ্ছি। বাহিরে গিয়ে আম্মুকে আমরা যখন সামলাচ্ছিলাম, সেই গন্ধ নাকে লেগেছিল।
ভাই সঙ্গে সঙ্গে বলল, আমি তো বলেছিলাম আয়নায় একটা মেয়েকে দেখেছিলাম, তোমরা বিশ্বাস করনি। আমরা মাথা নিচু করে বুঝলাম এই বাড়িতে কিছু আছে, কিন্তু যাব কোথায়? হাতে টাকা নেই, জিনিসপত্র অনেক, রাতারাতি রাস্তায় নামা সম্ভব নয়। আমি পরদিন এই পাড়ার কয়েকজন মহিলাকে ডাকলাম। বাড়িতে কোরআন খতম হলো। আমরা ভেবেছিলাম এতে শান্তি আসবে, কিন্তু হয়তো এটাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। দুটো বিচ্ছিন্ন ঘটনা ছিল এবং সেটা হয়তো এভাবেই থেকে যেত। কোরআনখানি হবার পর যেন আমরা কাউকে নারাজ করে দিয়েছি। তারপর প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটতে লাগলো। যেদিন কোরআন খতম করেছিলাম তারপর দিন বিকালে ভাই ঘরে ঢুকে তীব্র স্বরে বলল, বাইরের ময়লা পরিষ্কার করলা না কেন? আমরা বললাম, কাজের মহিলা এসে গেছে, পরিষ্কার করেছে। ভাই বলল, তাহলে বাহিরে ওই মৃতদেহগুলো পড়ে আছে কেন? আমরা জিজ্ঞাসা করলাম, কি 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 দেহ? সে আমাকে হাত ধরে বাহিরে নিল। দেখি আয়নার একদিকে মরা কবুতরের ছানা, অন্যদিকে দুটো মরা কাক, কিছু লন্ড্রি এরিয়ার কিছু লনে। ঘরের এক পাশ ঘুরলেই কোথাও না কোথাও একটা মরা চোখে পড়ে। অন্ধকার নামছে, চারিপাশের বাড়িগুলোতে আগুন জ্বলছে, আর আমাদের ভাঙাচোরা উঠোনে মৃত প্রাণী। দৃশ্যটা এত ভীতিকর ছিল, বুক ভার হয়ে আসছিল। আমরা বললাম, সকাল হলে কাজের লোক আসবে, সব উঠিয়ে ফেলবে। দরজা লক করে ভেতরে ঢুকে পড়লাম। রাতভর বেড়ালের কান্নার শব্দ, দরজার আড়াল থেকে আশ্রে পড়া সুর। ডিসেম্বর কিংবা জানুয়ারির ঠান্ডা, বাতাস ভারী, পাখা বন্ধ। নীরবতার মধ্যে ছোট ছোট শব্দ কেমন করে যেন বেড়ে যায়। কখনো মনে হচ্ছিল বাহিরে কেউ হাতুড়ি দিয়ে মার্বেল ভাঙছে, কখনো দেওয়ালে পাথর পড়ার ঠন ঠন শব্দ, আবার কখনো টেনে ঘষার মতো শব্দ। সন্ধ্যার দিকে ছোট বোন বারান্দায় খেলছিল। হঠাৎ ভেতরে এসে কান্নায় ভেঙে পড়ল। মাম্মা, আমাকে ওরা মেরেছে। আম্মু জিজ্ঞাসা করলেন, কে মেরেছে? বান্ধবী কেউ এসেছে? ছোটটা বারবার বাহিরে দেখিয়ে বলল, ওরা। বাহিরে গিয়ে দেখলাম কেউ নেই, তবু ছোটটার গাল লাল। মনে হয় সত্যিই কেউ জোরে থাপ্পড় দিয়েছে। খেলনা দিয়ে তাকে বোঝালাম। আমি আবার তার দিকে তাকিয়ে দেখলাম দুজনেই চুপ। এক রাতে হওয়া ঘটনা। আমরা প্রায় ঘুমিয়ে পড়েছি। ভাই সম্ভবত জেগেছিল, সে একটু দেরিতে ঘুমোয়। এমন সময় বাহির থেকে নবজাতকের কান্নার শব্দ, কখনো খুব কাছে যেন জানালার ধারে, আবার মুহূর্তেই অনেক দূরে। একবার মনে হলো যেন কেউ ঘেঁষে কাঁদছে, তারপরেই মিলিয়ে গেল। আমি আতঙ্কে উঠে পড়লাম। ঘর থেকে বেরিয়ে দেখি ভাই দাঁড়িয়ে। আমি দেখি আব্বুও বেরিয়ে এসেছেন। আমরা সবাই দুরূদ শরীফ পড়তে শুরু করলাম। আব্বু আজান দিলেন। আজান শেষ হতেই কান্না থেমে গেল। আমরা ঠিক করলাম সকাল হলে কাউকে না কাউকে জিজ্ঞাসা করতেই হবে এই বাড়িতে কি হচ্ছে। ভোরবেলা আব্বু নিকটবর্তী মসজিদে গেলেন। তিনি কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি ইরফান সাহেবের বাড়ি ভাড়া নিয়েছেন? আব্বু বললেন, হ্যাঁ ঠিক ওটাই। ইমাম সাহেব আবার চুপ, তারপর বললেন, ওই বাড়িটা অনেকটা ধ্বংসপ্রাপ্ত, অনেকদিন বন্ধ ছিল। আব্বু বললেন, আপনি একদম ঠিক বলেছেন। ইমাম সাহেব বললেন, আমার 3 দিন সময় চাই, ইস্তেখারা করে জানবো কি করতে হবে। 3টা দিন আমাদের কাছে যেন 3টা মাস। দিনটা কাটে আতঙ্কে, রাতে ঘুম আসে দোয়ার মধ্যে। প্রথম দিন সন্ধ্যা, আম্মু রান্নাঘরে ভাত বসাচ্ছেন। আমরাও আসি। হঠাৎ কেমন করে যেন পুরনো হাড়িটা তুলে উঠে প্রায় আমার পায়ে পড়ে যাচ্ছিল। এই কয়েক ইঞ্চি দূর দিয়ে পড়ে, তারপরে রক্ষা। আম্মু পেছনে সরে গিয়ে বসে পড়লেন। আমি দ্রুত পানি দিলাম। সবাই বোবা হয়ে তাকিয়ে রইলাম। দ্বিতীয় দিন বিকেল, আমি ছোটটার সঙ্গে খেলছিলাম। ভাই, আমি নিজের চোখে দেখেছি কালো একটা বেড়াল এসে চোখের সামনে বসে রইল। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ, অচেনা, যেন কথা বলে। আমরা দুজন স্থির হয়ে গেলাম। বাড়িটা ধীরে ধীরে উঠোনের এক গাছের কাছে গেল। তারপর হঠাৎ এমন ভাবে উধাও হলো, দেখলেও বিশ্বাস হয় না। ছোটটা ভয় আমার কোলে উঠে জিজ্ঞাসা করল, আপি, বিড়ালটা কোথায় গেল? আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম। মনে হলো এর কোনো কিছুই স্বাভাবিক নয়। ইমাম সাহেবের ইস্তেখারার খবর আসতে তখনও বাকি 2 দিন। দ্বিতীয় দিন রাতেই আর এক বিপত্তি। আব্বু বাথরুমে পড়ে গেছিলেন। পরে আব্বু নিজেই বললেন, মনে হলো কেউ আমাকে ঠেলে দিয়েছিল। আল্লাহর রহমতে বড় কিছু হয়নি, কিন্তু আব্বু ভয় পেয়ে গেলেন। সন্তানদের চিন্তা, স্ত্রীর চিন্তা, নিজেরও চিন্তা। ছোটটা তখনও খুব ছোট, 6 বছরের বেশি না। আম্মু সিদ্ধান্ত নিলেন ছোটটা তার কাছেই ঘুমোবে। আমি সেদিন থেকেই আম্মুর সাথেই থাকি, কেবল ভাই নিজের ঘরে। কিন্তু বেশি দিন টিকলো না। সেই রাতেই ওর সঙ্গে এমন কিছু ঘটল, শেষ পর্যন্ত আম্মু আব্বুর রুমে এসে উঠতে বাধ্য হলো। ভাইয়ের ভাষায় সে টিভি দেখছিল,
আর দেখতে দেখতে তার নজর গেল জানালায়। বাইরে একটা ছেলে দাঁড়িয়ে, বয়সে আমাদের ছোট বোনের মতো হবে, দুহাত জানালায় রেখে ভেতরের দিকে তাকিয়ে। শীতকাল, রাত 1টা, গলির লাইট জ্বলছিল বলে ছেলেটাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। ভাই কুকড়ে গেল, আর তার মনে হলো আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। তারপর হঠাৎ ভয় এমনভাবে চেপে ধরল যে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এলো। আর সেদিন থেকে ভাই তার নিজের ঘরে ঢোকেনি। 3য় দিন ছিল জুমাবার। আব্বু বললেন, এশার নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে যাব, দেখি কি বলেন শুনবো। সেদিন রাতে আব্বু ঠিক নামাজে থাকা অবস্থায় আমাদের উঠোনের দোলনা হঠাৎ এমনভাবে দুলতে শুরু করলো, মনে হলো কেউ অদৃশ্য হাতে টানছে। বিশ্বাস করুন, তখন যদি ক্যামেরাযুক্ত মোবাইল থাকতো আমি ভিডিও করতাম। দোলনা যে উচ্চতায় উঠেছিল সেই গতিটা যে ছিল কতটা বেশি ভাষায় বোঝানো মুশকিল। আমরা সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে। আম্মু হিতাহিত জ্ঞান হারানোর আগে দরজা বন্ধ করিয়ে আমাদের একটা ঘরে ঢোকালেন। আমরা সবাই মিলে দোয়া পড়লাম, আয়াত বললাম, আব্বুর ফেরার অপেক্ষায় রইলাম। একটু পর দরজার ঘন্টা বাজলো। বাইরে যেতে ভয় হচ্ছিল খুব, কিন্তু যেতে তো হবেই। আমরা সবাই গিয়ে দরজা খুললাম। আল্লাহর রহমতে ততক্ষণে দোল থেমে গেছে। ভাই আব্বুকে নিয়ে ঢুকলো। আব্বু বসেই বললেন, আমি ইমাম সাহেবের সাথে কথা বলেছি, তিনি যা বলেছেন শুনে আমি নিজেও আঁতকে উঠেছি। আব্বু জানালেন, আগের ভাড়াটিয়াদের উপর কেউ শত্রুতা করে কালো জাদু করেছিল। সেই জাদুর উপকরণ এই বাড়িতে কোথাও রেখে গেছে। সেই সব জিনিসের কিছু নাকি এই ঘরেই লুকোনো আছে। আগের ভাড়াটিয়ারা তাই হয়তো রাতারাতি পালিয়েছে। আর যেহেতু জাদুর সূত্র এই বাড়ির ভেতরেই, তাই নতুন যে পরিবার এখানে আসবে তার উপর সেই প্রভাব পড়বে। ইমাম সাহেব সাবধান করে বললেন, তোমরা যত দ্রুত বের না হবে এর প্রভাব ত্বরান্বিত হবে। এমনও হতে পারে কারো প্রাণনাশের আশঙ্কা আছে। আমরা একে অপরের মুখের দিকে তাকালাম। ভয়, বিস্ময়, ক্লান্তি সব মিলিয়ে বোকার মতো বসে রইলাম। তারপর যেন একসঙ্গে সিদ্ধান্ত হলো, অপেক্ষা নয়, দেরি নয়। সকাল হতেই আমরা খালার বাড়ির দিকে রওনা দিলাম। যে যা পারি গুছিয়ে বাকিটা পরে আনবো ভেবে ভোরের আলো ফুটতেই বের হয়ে গেলাম। খালার বাড়িতে উঠলাম। মনটা একটু শান্ত হলো। যতদিন না অন্য কোনো বাসা মেলে আমরা এখানেই থাকবো। পরে আর একটা ভাড়া বাসা পেয়ে আমরা শিফট করলাম। সেই থেকে ওই বাড়ির দিকে আর ফিরেও তাকাইনি। এই পুরো অভিজ্ঞতা থেকে আমরা একটাই শিক্ষা পেতে পারি, এমন না যে জাদু শুধু আপনার উপরেই করা হয়েছে। আপনি যে বাড়িতে উঠেছেন, আগের সাথে যাদের শত্রুতা ছিল, যাদের জীবনকে বিপথে নিতে চেয়েছিল, কেউ তাদের লক্ষ্য করে করা জাদুর প্রভাবও ওই জায়গাটিতে আক্রান্ত করতে পারে। এরপর যে পরিবার আসে তারাও তার প্রভাব মুক্ত নয়। আমরা অনেক সময় নতুন বাসা নেওয়ার সময় ভাড়াটা, লোকেশনটা, দেওয়ালের রং ঠিক আছে কিনা এসব দেখি, কিন্তু বাসাটার ইতিহাস, আগের ভাড়াটিয়ারা কেন চলে গেল, তারা কতদিন ছিল, কোনো অস্বাভাবিক ঘটনার রেকর্ড আছে কিনা এগুলো জানতে চাই না। আমার মনে হয় ব্যবহৃত কোনো বাড়ি নেওয়ার আগে এ সুযোগ থাকলে অন্তত প্রতিবেশীদের কাছ থেকে একটু খোঁজ খবর নেওয়া ভালো। কেউ যদি সরাসরি কিছু বলতে নাও চায় তাহলে ইঙ্গিতে অনেক কিছু বোঝা যায়। ঘরে ওঠার আগে আয়াতুল কুরসি, সূরা বাকারার প্রথম দিক শেষ 2 আয়াত, সূরা ফালাক, সূরা নাস এইসব পড়ে দোয়া করা যায়। আমরা কোরআন খতম করেছিলাম ইচ্ছা করে, ভালো ছিল, কিন্তু সময়টা ঠিক ছিল কিনা পরে বুঝেছি। এইসব বিষয় আগে বোঝাপড়া জরুরি। যাই হোক, আল্লাহর রহমতে আমাদের বড় কোনো ক্ষতির আগেই বের হয়ে এসেছিলাম। আজ যখন এই ঘটনাগুলো লিখছি এখনো মনে পড়লে শরীর কাঁপে। গোসলখানার সেই অনুভূতি, আয়নার সামনে 2 মেয়ে, লনে দাঁড়িয়ে থাকা পোড়া মেয়ে, হাড় পোড়া গন্ধ, উঠোনে ছড়িয়ে থাকা মরা কবুতরের ছানা আর 2টা কাক, রাতের অন্ধকারে বেড়ালের তীব্র কান্না, দেওয়ালে পাথর পড়ার আওয়াজ, টেনে ঘষার মতো অনবরত শব্দ, ছোট বোনের ওরা মেরেছে বলা শিশুর কান্না, আর আজানের সঙ্গে সঙ্গে থেমে যাওয়া, জানালার 2 হাত রেখে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটা, আর দোলনায় উন্মত্ত দুলুনি, সবই আজও মনে হয় জীবিত। আমরা কেউ নতুন কোনো ঘটনা ঘটাইনি। আমি ঘটনা শেয়ার করলাম এই আশায় যে আপনারা যদি কোনো ব্যবহৃত বাড়ি ভাড়া নেন তাহলে আগে একটু খোঁজ খবর নেবেন। শেষে একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, আমি কোনো আলেম নই, আমি কোনো ঝাড়ফুঁকও জানি না। আমি কেবল একজন সাধারণ মেয়ে যে এই ঘটনা ঘটার সময় ম্যাট্রিকের ছাত্রী ছিলাম, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এখন চলে যাব পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের আনন্দ দিতে পারবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক।
ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। সাদ ভাই, আসসালামু আলাইকুম। আপনার চ্যানেলের প্রায় সব পর্ব আমি শুনেছি। রাতে কাজ করতে করতে হেডফোন চালিয়ে রাখি। আজ যে ঘটনাটি লিখছি এটা আমার নানির সাথে ঘটেছিল, জামালপুর জেলার একটা গ্রামে। আমি নিজে ঘটনাটা দেখিনি, আমার জন্মের অনেক আগের কথা। আমি শুনেছি আম্মার কাছ থেকে, আর আম্মা শুনেছেন নিজের চোখে দেখা, নানুর মুখে শোনা, দুই মিলিয়ে। গ্রামের আসল নাম আর কিছু মানুষের নাম আমি বদলে দিলাম, কিন্তু ঘটনার মূল কাঠামো একদম সত্য। যতটা আম্মা আমাকে বলেছেন, যদি সময় পান একটু পড়ে দেখবেন, আর যদি অনুষ্ঠানে পড়েন শ্রোতাদের বলে দেখবেন। গ্রামগঞ্জে যেসব পুকুর দিঘির নাম মানুষ ভয়ে নেয়, সেগুলো নিয়ে অযথা কৌতূহল না করাই ভালো। আমার নাম নিলয়, জামালপুর জেলার একটা প্রত্যন্ত গ্রাম। চারিদিকে ধান ক্ষেত আর মাঝে মধ্যে খেজুর গাছের সারি। গ্রামটার নাম দিলাম মহিষবাথান, কারণ আসল নামটা লিখলে অনেকে চিনে ফেলবে। এই গ্রামের একদম মাঝখানে একটা বিশাল দিঘি আছে, যাকে গ্রামের মানুষ ডাকে জিনের দিঘি। আমার আম্মা যখন ছোট ছিলেন তখনও এই দিঘি ছিল, আর তার আম্মা মানে আমার নানু ছোটবেলা থেকেই এই দিঘির নাম শুনে বড় হয়েছেন। কিন্তু দিঘিটা কবে হয়েছে এই প্রশ্নের উত্তর গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটাও দিতে পারতেন না। গল্পটা এমন, বহু বছর আগে, তখন এই জায়গায় দিঘি বলে কিছুই ছিল না, ছিল একটা বিশাল খেলা মাঠ। একদিন সকালে গ্রামের মানুষ ঘুম থেকে উঠে দেখে রাতারাতি একটা বিশাল দিঘি তৈরি হয়ে গেছে। জল টলমল করছে, পার বাঁধানো, যেন কেউ মাটি কেটে সযত্নে বানিয়েছে। অথচ কেউ কোনো শব্দ শুনতে পায়নি রাতে, কেউ কোনো মানুষ বা যন্ত্রপাতি দেখেনি। শুধু একটা জিনিস অদ্ভুত ছিল, দিঘির একদিক থেকে গ্রামের বাহিরের দিকে একটা লম্বা সরু পথ তৈরি হয়ে গেছিল, ঠিক যেন কেউ কিছু একটা দিয়ে টেনে নিয়ে গেছিল সেই পথ ধরে। গ্রামের বৃদ্ধরা তখন থেকেই বলে আসছেন, এই দিঘি কোনো মানুষের কাজ না, এটা জিনে বানিয়েছে এক রাতে। আর যেদিক দিয়ে জিন মাটি বহন করে নিয়ে গেছিল সোনার সম্পদ লুকোনোর জন্য, সেই পথটাই আজকের এই রাস্তা। আমার নানু বলতেন তার ছোটবেলাতেও এই পথটাকে গ্রামের মানুষ অন্যরকম চোখে দেখত। সন্ধ্যার পর কেউ একা ওই পথ দিয়ে হাঁটত না, বিশেষ করে আমাবস্যার রাতে। এই দিঘি নিয়ে গ্রামে দুটো কথা মুখে মুখে প্রচলিত ছিল প্রজন্মের পর প্রজন্ম ধরে। প্রথম কথাটি ছিল, কারো বাড়িতে যদি কোনো বড় অনুষ্ঠান হতো, বিয়ে, আকিকা, খাতনা, আর হাড়ি পাতিল থালা বাসন কম পড়ত, তাহলে দিঘির পাড়ে গিয়ে চাইলে নাকি দিঘি থেকে সেসব জিনিস পাওয়া যেত। শর্ত ছিল একটাই, অনুষ্ঠান শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে ধার নেওয়া সবকিছু হুবহু ফেরত দিতে হবে, একটা জিনিসও কম না দিয়ে। আমার নানির দাদি নাকি নিজের চোখে দেখেছিলেন এমন একটা ঘটনা। অনেক আগে, যখন গ্রামে বিদ্যুৎ আসেনি, এক কৃষকের ছেলের বিয়েতে থালা বাসন কম পড়েছিল। লোকটা রাতে দিঘির পাড়ে গিয়ে জোরে জোরে বলেছিল তার সমস্যার কথা, আর সকালে উঠে দেখে বাড়ির উঠোনে থরে থরে সাজানো কাঁসার থালা, বাটি, জগ চকচক করছে, যেন সদ্য মাজা। বিয়ে শেষে সব ফেরত দেওয়ার পর কয়েকদিন পর সেই লোকটা আবার দিঘির পাড় দিয়ে যাবার সময় দেখে জিনিসগুলো পাড়েই স্তূপ করে রাখা, যেন কেউ গুনে গুনে মিলিয়ে নিয়েছে, কিছু কম বা বেশি নেই। কিন্তু গ্রামের মানুষ এটাও জানতো, এই দিঘির কাছ থেকে ধার নেওয়া জিনিস ফেরত দেওয়ার ব্যাপারে এতটুকু গাফিলতি মেনে নেওয়ার মতো হতো না। যদি কোনো একটা জিনিস কম ফেরত যেত, তাহলে সেই পরিবারের উপর নেমে আসতো অদ্ভুত সব বিপদ। কেউ অসুস্থ হয়ে পড়তো, কারো ফসল নষ্ট হয়ে যেত, কেউ রাতে অদ্ভুত স্বপ্ন দেখে দেখে পাগলের মতো আচরণ শুরু করত। তাই গ্রামের মানুষ এই দিঘি থেকে জিনিস ধার করতে হলে 10 বার ভেবে নিত, আর ফেরত দেবার সময় 3 বার গুণে মিলিয়ে নিত। দ্বিতীয় কথাটা ছিল আরো রহস্যময়। গ্রামের অনেকে
বিশেষ করে যারা ভোরবেলা মাছ ধরতে বা গরু ছাগল চড়াতে বের হতো, তারা মাঝে মধ্যে দিঘির মাঝখানে দেখতে পেত একটা সোনালি রঙের নৌকা চকচক করছে কুয়াশার মধ্যে। নৌকার ভেতরে বসে থাকতো একজন নারী, অস্বাভাবিক লম্বা, শরীরের গঠন মানুষের মতোই, কিন্তু মুখটা কখনোই স্পষ্ট দেখা যেত না, যেন মুখের উপর সবসময় একটা কুয়াশার পর্দা টানা। যেই সেই নৌকা দেখত, সে বাড়ি ফিরে আর কাউকে ডেকে দেখাতে পারত না। ততক্ষণে নৌকা আর নারী দুটোই মিলিয়ে যেত জলের মধ্যে, যেন কখনো ছিলই না। আমার নানি নিজে ছোটবেলায় একবার সেই নৌকা দেখেছিল বলে দাবি করতেন, যখন তার বয়স ছিল বছর 10। তিনি বলতেন সেই নারীর গা থেকে নাকি এক ধরনের হালকা সোনালি আলো ঠিকরে বের হচ্ছিল, আর পুরো দৃশ্যটা এত শান্ত, এত সুন্দর লাগছিল যে ভয়ের চেয়ে মুগ্ধতাই বেশি হয়েছিল তার। কিন্তু এই দিঘির আসল ভয়ঙ্কর রূপ তিনি নিজে দেখছিলেন অনেক বছর পর, যখন তিনি নিজেই একজন গরিব বিধবা মা আর তার একমাত্র মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। আমার নানির নাম ছিল বানেসা। তার স্বামী মানে আমার নানা বহু বছর আগে একটা সড়ক দুর্ঘটনায় মারা যান। তখন তাদের মেয়ে আমার আম্মা খুব ছোট। এরপর থেকে বানেসা একাই মানুষ করেছেন মেয়েকে। অন্যের বাড়িতে ধান ভেনে, কাঁথা সেলাই করে, যা পারতেন তাই করে সংসার চালিয়েছেন। গ্রামের মানুষ বানেসাকে দেখলে করুণা করত। বিধবা মানুষ, একা মেয়ে মানুষ করেছে, কষ্ট তো হবেই। সময়ের সাথে সাথে আম্মা বড় হয়ে উঠলেন, আর গ্রামের সবাই বলতো বানেসার মেয়ের মতো সুন্দরী মেয়ে আশেপাশে 10 গ্রামে নেই। ফর্সা রং, টানা টানা চোখ, লম্বা চুল। কিন্তু গরিবের ঘরে সুন্দরী মেয়ে অনেক সময় আশীর্বাদের চেয়ে দুশ্চিন্তার কারণ বেশি হয়ে দাঁড়ায়। বানেসা ভয়ে ভয়ে থাকতেন, পাছে কেউ কুনজর দেয়, বা মেয়ের বয়স বাড়তে থাকলে সমাজে নানা কথা ওঠে। আল্লাহর রহমতে একদিন পাশের গ্রামের এক ভদ্র পরিবার থেকে সম্বন্ধ এলো। ছেলে সরকারি চাকরি করে, পরিবারটাও মোটামুটি সচ্ছল। বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেল দ্রুতই। দুই পরিবারই রাজি। বানেসা খুশিতে কেঁদে ফেলেছিলেন সেদিন। বহুদিন পর যেন বুকের উপর থেকে একটা পাথর নেমে গেল। কিন্তু খুশির রেশ কাটতে না কাটতেই নতুন দুশ্চিন্তা এসে হাজির হলো। বিয়ের অনুষ্ঠান করতে হবে, মেয়ের শ্বশুর বাড়ির লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, অথচ বানেসার ঘরে ভালো একটা কাঁসার থালাও নেই। অতিথি আপ্যায়নের মতো গ্লাস, জগ, বাটি কিছুই নেই। গ্রামের কয়েকজন সহানুভূতিশীল মানুষ কিছু টাকা তুলে দিলেও সেই টাকা দিয়ে চাল, ডাল, মাছ, মাংস কেনার পরে থালা বাসন কেনার মতো কিছু অবশিষ্ট থাকলো না। বানেসা রাতের পর রাত ঘুমোতে পারতেন না এই চিন্তায়। মেয়ের বিয়েতে অতিথিদের কি খাওয়াবেন, কোন পাত্রে বসাবেন খাবার। গ্রামের এক প্রতিবেশী মহিলা, নাম তার জবেদা, একদিন বানেসার এই দুশ্চিন্তার কথা শুনে বললেন, বানেসা, তুই তো জানিসই জিনের দিঘির কথা। ওইখানে গিয়ে চাইলে নাকি সব পাওয়া যায়। তুই একবার গিয়ে দেখ না, চেয়ে আয়। বানেসা প্রথমে হেসে উড়িয়ে দিলেন কথাটা। এসব তো বুড়ো বুড়িদের গল্প জবেদা, এখনকার যুগে কেউ এসব বিশ্বাস করে নাকি? জবেদা মাথা নেড়ে বললেন, আমি নিজে দেখিনি বটে, কিন্তু আমার শাশুড়ি দেখেছেন। তুই একবার চেয়ে দেখ তো, ক্ষতি তো নেই। বিশ্বাস না হলে না হবে, কিন্তু চাইলে তো টাকা লাগবে না। বানেসা কথাটা মনে রাখলেন না তেমন, নিজের কাজে মন দিলেন। কিন্তু সেই রাতেই একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি। স্বপ্নে দেখলেন তিনি যেন দিঘির পাড়ে দাঁড়িয়ে আছেন। জল একদম শান্ত, কোনো ঢেউ নেই। হঠাৎ জলের মাঝখান থেকে একটা অস্পষ্ট অবয়ব ভেসে উঠল, মানুষের মতো আকৃতি, কিন্তু চারিপাশটা কুয়াশায় ঢাকা। সেই অবয়বটা থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো, নরম অথচ গম্ভীর। তুই আমার কাছে আয়, তোর যা লাগবে আমি তোকে সব দেব। বানেসা ঘুমের মধ্যেই কেঁপে উঠলেন, কিন্তু স্বপ্নটা একটু বাস্তব লাগিয়েছিল যে ওঠার পরেও অনেকক্ষণ বুক ধুকপুক করছিল তার। তবে সকাল হতেই দৈনন্দিন কাজের চাপে স্বপ্নের কথা প্রায় ভুলে গেলেন। গ্রামের অন্য সব মানুষের মতো বানেসার ঘরেও হাঁস মুরগি পালা হতো, তাই ভোর হতে না হতেই তাকে ডাকতে হতো, খোয়ার পরিষ্কার করতে হতো, হাঁস মুরগির নোংরা জিনিস ফেলার জায়গা খুঁজতে হতো। সেদিন ভোরে ঘুম থেকে উঠে নিত্যদিনের মতো একটা ঝুড়িতে করে হাঁস মুরগির খোয়ারের ময়লা নিয়ে বানেসা রওনা দিলেন জিনের দিঘির দিকে। ওখানেই ফেলার অভ্যাস ছিল গ্রামের মানুষের, দিঘির একদম শেষ প্রান্তে, যেখানটা মূল জলাশয় থেকে একটু দূরে। কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি, দিঘির জল ধোয়ার মতো ভাব ছাড়ছিল। ময়লা ফেলার সময় হঠাৎ গত রাতের স্বপ্নের কথা মনে পড়ে গেল বানেসার। মনে মনে একটু হাসিও পেল তার।
আধা বিশ্বাস আধা কৌতূহলের ছলে তিনি দিঘির দিকে তাকিয়ে বলে ফেললেন, এই দিঘি, শোন, আমার মেয়ের বিয়ে, কিন্তু বিআইবিআইনেরা আসলে আমি কিসের মধ্যে খাবার দেব? আমি তো গরিব মানুষ, আমার তো ভালো থালা বাসন নাই। যদি সত্যি কিছু দেওয়ার ক্ষমতা থাকে তোর, তাহলে আমাকে কিছু গ্লাস, জগ, হাঁড়ি, থালা দিত। কথাটা বলেই বানেসা নিজের মনে হাসতে হাসতে ঝুড়ি গুছিয়ে ফিরে আসার জন্য ঘুরে দাঁড়ালেন। কিন্তু ঠিক তখনই দিঘির জল অস্বাভাবিকভাবে আলোড়িত হতে শুরু করলো। যদিও কোনো বাতাস ছিল না সেই মুহূর্তে। জলের মাঝখানে কাঁসার থালা, পিতলের জগ, মাটির হাঁড়ি, কাচের গ্লাস সবকিছু যেন সারিবদ্ধভাবে ভেসে ভেসে বানেসার দিকে এগিয়ে আসতে লাগলো। পাড়ে উঠে এসে সাজিয়ে গেল তার সামনে। বানেসা এমন হতভম্ব হয়ে গেলেন যে চিৎকার করার শক্তিও পেলেন না। তার সারা শরীর কাঁপছিল। চোখের সামনে যা ঘটছে তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। ঠিক তখনই দিঘির গভীর থেকে একটা গম্ভীর অথচ স্পষ্ট গায়েবী আওয়াজ ভেসে এলো, যেন পানির নিচ থেকে কেউ কথা বলছে। তোর প্রয়োজন মিটে গেলে আমার জিনিস আমাকে ফিরিয়ে দিয়ে যাবি, একটাও কম না। বানেসা কাপা গলায় শুধু বলতে পারলেন, দেব, সব ফেরত দেব। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে বানেসা প্রথমে কাউকে কিছু বলতে সাহস পেলেন না। জিনিসগুলো একটা চটের বস্তায় ঢেকে ঘরের কোণে রেখে দিলেন। শুধু জবেদাকে ডেকে চুপি চুপি দেখালেন। জবেদা জিনিসগুলো দেখে চোখ বড় বড় করে বললেন, আল্লাহ, সত্যি দিয়েছে? আমি তো এমনি এমনি ভাবছিলাম রে বনেসা, ভাবিনি সত্যিই কাজ হবে। বানেসা তখনও কাঁপছিলেন। জবেদা আবার ভয় করছে, এসব জিনিস ঠিকমতো ফেরত দিতে পারবো তো যদি একটাও হারিয়ে যায়? জবেদা আশ্বাস দিলেন, চিন্তা করিস না, সাবধানে ব্যবহার কর, অনুষ্ঠান শেষ হইলে ফেরত দিয়ে আসিস। মানুষ বলে ফেরত দিলে আর কোনো সমস্যা হয় না। বিয়ের অনুষ্ঠান খুব ধুমধাম করেই হলো। বিআইবিআইনেরা বসে খেলেন চকচকে কাঁসার থালায়, পিতলের জগ থেকে পানি ঢেলে খেলেন। সবাই প্রশংসা করল বানেসার আপ্যায়নের। মেয়ের বিদায়ের সময় বানেসার চোখে জল, কিন্তু মনে একটা তৃপ্তিও ছিল। শেষ পর্যন্ত মেয়েটার বিয়ে সম্মানের সাথে দিতে পেরেছেন। অনুষ্ঠান শেষ হওয়ার পরদিনই বানেসা সমস্ত জিনিস আর সেই বস্তায় ভরে দিঘির পাড়ে নিয়ে গেলেন। প্রতিটা জিনিস তিনি নিজ হাতে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলেন, একটা একটা করে গুনে গুনে বস্তায় ভরেছিলেন। সংখ্যা মিলিয়ে দেখছিলেন কতবার, তবু মনে একটা অস্বস্তি ছিল, যদি পাছে কিছু ভুল হয়ে যায়। দিঘির পাড়ে পৌঁছে তিনি সব জিনিস জলের ধারে সাজিয়ে রাখলেন। তারপর জোরে জোরে বললেন, তোমার জিনিস ফেরত দিলাম, সব এখানে আছে, অনেক অনেক ধন্যবাদ। আমার মেয়ের বিয়েটা তোমার জন্যই সম্মানের সাথে হলো। কথা শেষ হতেই জিনিসগুলো একে একে জলে ডুবে গেল, যেন কেউ নিচ থেকে টেনে নিচ্ছে। বানেসা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, কোনো গায়েবী আওয়াজ এলো না। এবার তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ি ফিরে গেলেন। ভাবলেন, যা হওয়ার হয়ে গেছে, এবার সব ঠিক থাকবে। কিন্তু বানেসা জানতেন না তার এই স্বস্তি বেশি দিন টিকবে না। মেয়ের বিয়ের প্রায় 2 সপ্তাহ পর একদিন বিকালে বানেসা দিঘির পাশে একটা মাঠের লাকড়ি কুড়োচ্ছিলেন। শীতের জন্য জ্বালানি জমাচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ল দিঘির মাঝখানে বেশ কয়েকটা বড় বড় মাছ লাফাচ্ছে। জলের উপরে উঠে আবার ডুব দিচ্ছে, রূপালী রঙে চকচক করছে রোদে। মাছ দেখে বানেসার মনে লোভ জাগলো। এত বড় বড় মাছ ধরতে পারলে বেশ কিছুদিনের তরকারির ব্যবস্থা হয়ে যাবে। তিনি লাকড়ি লেখে দিঘির পাড়ে নেমে গেলেন। জলে নেমে হাত দিতেই একটা মাছ ধরে ফেললেন। অবাক করার ব্যাপার হলো, মাছটা যেন নিজে থেকেই তার হাতে ধরা দিল, কোনো লাফালাফি করলো না। তিনি সেটাকে তুলে একটা খাঁচায় রাখলেন পাড়ে। তারপর আরেকটা মাছ দেখতে পেলেন, সেটাও ধরলেন, খাঁচায় রাখলেন। এভাবে একের পর এক প্রায় 7-8টা বড় মাছ ধরে ফেললেন বানেসা। মনের আনন্দে শেষ মাছটা ধরে যখন পাড়ে উঠে এলেন, খাঁচার দিকে তাকিয়ে তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। খাঁচার ভেতর যে মাছগুলো তিনি রেখেছিলেন সেগুলো একটাও বড় নেই। প্রতিটা মাছ এখন মাত্র 1-2 ইঞ্চি লম্বা, ছোট ছোট পুঁটি মাছের মতো দেখাচ্ছে। যে বিশাল মাছগুলো তিনি জল থেকে তুলেছিলেন হাতে করে, সেগুলো যেন মুহূর্তের মধ্যে সংকুচিত হয়ে গেছে। বানেসার বুক ধড়ফড় করে উঠল। তার হঠাৎ মনে পড়ল এই দিঘির ব্যাপারে। তার তো কথা ছিল না মাছ ধরার, তিনি কেন ওই মাছ ধরতে গেলেন? লোভে পড়ে ভুলেই গেছিলেন এই দিঘির অস্বাভাবিকত্বের কথা। ভয়ে খাঁচা ফেলে রেখে তিনি লাকড়ি কুড়োনোর জায়গা থেকে
দৌড়ে গেলেন, কিন্তু মাঠের এক কোণে একটা বিশাল তাল গাছের নিচে চোখ পড়তেই তার পা যেন মাটিতে গেঁথে গেল। গাছের মগডালে একটা কালো বিশাল অবয়ব বসেছিল, মানুষের চেয়ে অনেক বড়, শরীরটা যেন ছায়ার মতো ঘন কালো। আর সেই অবয়বটা ধীরে ধীরে গাছ বেয়ে নিচের দিকে নামতে শুরু করলো। ঠিক বানেসার দিকে চোখ রেখে একটা গম্ভীর ভয়ঙ্কর গলায় সেই অবয়ব বলে উঠল, তুই কথা রাখিসনি। বানেসা প্রাণপণে দৌড়ে বাড়ি চলে এলেন, পেছনে না তাকিয়ে। সেই রাত থেকেই বানেসার জীবনে নেমে এলো এক অন্ধকার অধ্যায়। প্রতি রাতে ঘুমের মধ্যে তিনি সেই একই গম্ভীর গলা শুনতেন, তুই কথা রাখিসনি। কখনো স্বপ্নে দেখতেন সেই কালো অবয়বটা তার ঘরের চালের উপর বসে আছে, কখনো দেখতেন সেই সোনালী নৌকার লম্বা নারী মূর্তি তার দিকে তাকিয়ে আছে, মুখ ছাড়া। শুধু স্বপ্ন নয়, বাস্তবে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। রাতে ঘরের চালে কেউ যেন ভারী পায়ে হাঁটাহাঁটি করত, অথচ সকালে দেখা যেত যেন চালে কোনো ক্ষতি হয়নি। হাঁস মুরগি হঠাৎ করে আতঙ্কে ছোটাছুটি করতো মাঝরাতে, কোনো কারণ ছাড়াই। একদিন সকালে উঠে বানেসা দেখলেন তার ঘরের দরজার সামনের মাটিতে অদ্ভুত কিছু নখের আঁচড়ের দাগ, যেন কোনো বিশাল থাবা মাটি খুবলে নিয়েছে। বানেসা দিনে দিনে শুকিয়ে যেতে লাগলো, চোখের নিচে কালি পড়ে গেল, খাওয়া দাওয়া কমে গেল ভয়ে। প্রতিবেশীরা লক্ষ্য করলেন তার এই পরিবর্তন। জিজ্ঞাসা করলে প্রথমে তিনি লজ্জায় ভয়ে কিছু বলতে চাইতেন না, কিন্তু একদিন জোবেদার কাছে আর চেপে রাখতে পারলেন না, সব খুলে বললেন। মাছ ধরার ঘটনা, তাল গাছের কালো অবয়ব আর রাতের স্বপ্ন, সব। জোবেদার শুনে ভয় পেয়ে গেলেন। এ তো সাংঘাতিক ব্যাপার বানেসা, তুই তো সব ঠিকই ফেরত দিয়েছিলি, তাহলে এমন কেন হচ্ছে? না না, তুই আর দেরি করিস না, মধুপুরে একজন কবিরাজ আছে, খুব ভালো মানুষ, অনেকের উপকার করেছেন, তুই ওনার কাছে যা, সব খুলে বল। পরদিন সকালেই বানেসা রওনা দিলেন মধুপুরের উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টার পথ হেঁটে আর নৌকায় করে পার হতে লাগলো তাকে। মধুপুর পৌঁছে খোঁজ নিয়ে জানা গেল কবিরাজের নাম আজিজ কবিরাজ। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা ঘরে বসেন। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে তার কাছে। আজিজ কবিরাজ নিজের মাঝবয়সী একজন মানুষ, শান্ত চেহারা, কথাবার্তায় তেমন কোনো ভয়ঙ্কর ভাব ছিল না, বরং একজন সাধারণ মুরব্বীর মতোই লাগছিল। বানেসার সামনে বসে কাপা গলায় সব ঘটনা খুলে বললেন। দিঘির কথা, বিয়ের জিনিস চাওয়া আর ফেরত দেওয়ার কথা, মাছ ধরার ঘটনা, তাল গাছের অবয়বর কথা। আজিজ কবিরাজ পুরোটা মন দিয়ে শুনলেন, মাঝে মধ্যে চোখ বন্ধ করে কিছু একটা ভাবলেন। শেষে বললেন, তুমি আজ তোমার ঠিকানা লিখে দিয়ে যাও। আজ রাতে আমি একটু দেখব কি সমস্যা, কালকে আবার এসো, তখন সমাধান বলে দেব। বানেসা সেদিনের মতো ফিরে এলেন, মনে একটা ক্ষীণ আশা নিয়ে। সেই রাতেও তার ঘুম হলো না ভালোভাবে। বারবার মনে হচ্ছিল কেউ যেন জানালার বাইরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। পরদিন আবার তিনি মধুপুরের পথে রওনা দিলেন। আজিজ কবিরাজ তাকে দেখে গম্ভীর মুখে বললেন, বানেসা, তুমি দিঘি থেকে যা যা ধার নিয়েছিলে তার সবকিছুই ফেরত দাওনি। একটা জিনিস এখনো তোমার কাছে আছে, যা তোমার পরিচিত কারো কাছে রয়ে গেছে। যতক্ষণ না সেই জিনিসটা ফেরত যাচ্ছে ততক্ষণ তোমার এই বিপদ কাটবে না, বরং দিন দিন আরো বাড়বে। বানেসা হতভম্ব হয়ে গেলেন। কিন্তু কবিরাজ সাহেব, আমি তো নিজের হাতে গুনে গুনে সব ফেরত দিয়েছি, একটা জিনিসও তো বাকি রাখিনি। আজিজ কবিরাজ মাথা নাড়লেন। তুমি যা দিয়েছ সব ফেরত দিয়েছ ঠিকই, কিন্তু কেউ হয়তো তোমার অজান্তে একটা জিনিস সরিয়ে রেখেছিল। তোমার বিয়ের অনুষ্ঠান থেকে তুমি খুঁজে বের করো কোথাও কিছু হারিয়েছ কিনা। বানেসা মধুপুর থেকে ফেরার পথে ভাবতে ভাবতে হাঁটছিলেন, কি হতে পারে সেই হারানো জিনিস? বিয়ের দিন এত মানুষ এসেছিল, এত হইচই ছিল, কেউ যদি কিছু সরিয়ে থাকে তা তো তার পক্ষে জানা সম্ভব না। ফেরার পথে হঠাৎ তার মনে হলো মেয়ের শ্বশুর বাড়িটা তো এই পথেই পড়ে, একটু ঘুর পথে গেলেই পৌঁছানো যায়। মেয়েকে দেখতে ইচ্ছা করলো তার। সেই সাথে ভাবলেন যদি বেআইনের সাথে কথা বলতে বলতে কিছু জানা যায়। বিকালের দিকে বানেসা পৌঁছালেন মেয়ের শ্বশুর বাড়ি। মেয়েকে দেখে মায়ের বুক জুড়িয়ে গেল। নতুন সংসারে মেয়েটা বেশ ভালোই মানিয়ে নিয়েছে দেখে। বেআইন মানে মেয়ের শাশুড়ি বানেসাকে বসিয়ে চা নাস্তা দিলেন। দুজনে বসে গল্প করতে লাগলেন।
কথায় কথায় বানেসার মনটা ভারী হয়ে উঠল, চোখে পানি চলে এলো। বিয়ান জিজ্ঞাসা করলেন কি হয়েছে, আর বানেসা নিজেকে সামলাতে না পেরে পুরো ঘটনাটাই বলে ফেললেন। দিঘির কথা, জিনিস ধার করার কথা, ফেরত দেওয়ার কথা, তারপর মাছ ধরার ঘটনা, আর তালগাছের অবয়বর কথা, আর কবিরাজের বলা কথা যে একটা জিনিস এখনো ফেরত যায়নি। এই কথোপকথন পাশের ঘর থেকে শুনে ফেলল মেয়ের জামাইয়ের ছোট বোন, নাম তার রেহানা। বিয়ের দিন সেও উপস্থিত ছিল সেই অনুষ্ঠানে। বানেসার কথা শুনতে শুনতে রেহানার মুখ সাদা হয়ে গেল। সে দৌড়ে এসে বানেসার সামনে দাঁড়ালো, চোখে পানি। মাওই, রেহানা কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি সেদিন একটা কাঁসার প্লেট নিয়ে এসেছিলাম। এত সুন্দর ডিজাইন করা প্লেট আমি জীবনে অমন প্লেট দেখিনি। লোভ সামলাতে পারিনি সেদিন, ব্যাগে ভরে নিয়ে চলে এসেছিলাম। আমি ভাবিনি এত বড় বিপদ হবে এর জন্য, জানলে কখনোই নিতাম না। বানেসা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ, তারপর কাপা গলায় বললেন, মারে, ওই প্লেটটা এক্ষুনি আমাকে দিয়ে দাও, যেভাবেই হোক ওটা আজই ফেরত দিতে হবে। রেহানা দৌড়ে গিয়ে নিজের ঘর থেকে সেই প্লেটটা নিয়ে এলেন, সাথে সাথে বানেসার হাতে তুলে দিল। বারবার ক্ষমা চাইতে লাগলো। বানেসা প্লেটটা কাপড়ে জড়িয়ে বুকে আঁকড়ে ধরলেন। মেয়ের কাছ থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে সন্ধ্যা নামার আগে রওনা দিলেন নিজের গ্রামের দিকে। পথে হাঁটতে হাঁটতে বানেসার মনে একটা ভয় কাজ করছিল। সন্ধ্যা নেমে যাচ্ছে, দিঘির পাড়ে অন্ধকারে একা যাওয়াটা কতটা বিপজ্জনক হতে পারে তা তিনি ভালোই জানতেন এতদিনের অভিজ্ঞতায়। কিন্তু আজিজ কবিরাজের কথা মনে করে সাহস জোগালেন, যত তাড়াতাড়ি প্লেটটা ফেরত দেওয়া যায় ততই মঙ্গল। গ্রামে পৌঁছে সরাসরি বাড়িতে না গিয়ে তিনি দিঘির পাড়ের দিকে রওনা দিলেন। তখন সূর্য প্রায় ডুবে গেছে, আকাশ লালচে আভা মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। দিঘির জল সন্ধ্যার আলোয় কালচে দেখাচ্ছিল। চারিদিকে ঝিঝি পোকার ডাক শুরু হয়ে গেছে। পাড়ে পৌঁছে বানেসা কাপড় থেকে প্লেটটা বের করলেন। হাত কাঁপছিল তার। জলের ধারে প্লেটটা রেখে তিনি কাপা গলায় বললেন, এই নে তো শেষ জিনিসটা। আমি জানতাম না এটা আমার কাছ থেকে নিয়ে গেছিল অন্য কেউ। বিশ্বাস কর, আজ ফেরত দিয়ে দিলাম, সব মিটিয়ে দিলাম, আমাকে মাফ করে দে। কথা শেষ হতেই দিঘির জল হঠাৎ ফুলে উঠল, একটা ঢেউ তীরে আছড়ে পড়ল। প্লেটটা যেন কেউ টেনে নিল জলের নিচে, নিমেষে অদৃশ্য হয়ে গেল। তারপর একটা গম্ভীর কিন্তু আগের মতো রাগান্বিত নয়, বরং শান্ত একটা গলা ভেসে এলো জলের গভীর থেকে, তোর হিসাব এখন মিটে গেল, যা, তোর আর কোনো ভয় নেই। বানেসা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, চোখ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর ধীর পায়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। সেই রাতে তিনি প্রথমবারের মতো নিশ্চিন্তে ঘুমোতে পারলেন। কোনো স্বপ্ন দেখলেন না, কোনো গম্ভীর গলা শুনলেন না। এরপর থেকে বানেসার জীবনে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। ঘরের চালে রাতের বেলা আর কোনো পায়ের শব্দ শোনা যায়নি। হাঁস, মুরগি আর মাঝরাতে আতঙ্কে ছোটাছুটি করেনি। স্বপ্নে সেই কালো অবয়ব বা সোনালী নৌকার নারীও আর দেখা দেয়নি। গ্রামের মানুষ এই ঘটনা শুনে আরো বেশি করে বিশ্বাস করতে লাগলো জিনের দিঘির শক্তির কথা। আর সতর্ক হয়ে গেল, দিঘি থেকে কিছু ধার নিলে সেটা প্রতিটা জিনিস যেন হিসাব করে ফেরত দেওয়া হয়। একজন অতিথিও যেন লোভে পড়ে কোনো কিছু সরিয়ে না নেয়। আমার আম্মা যখন এই গল্প বলেন, তার গলায় একটা অন্যরকম আশ্চর্য গম্ভীর্য চলে আসে। তিনি বলেন, নানি এই ঘটনার পর নাকি বাকি জীবন আর কখনো দিঘির ধারের কাছে একা যাননি। আর কাউকে বলতেন, ওই দিঘির থেকে কিছু নিলে সাবধান থেকো, ওর হিসাব বড় করা। আমি নিজে যখন ছোট ছিলাম একবার নানির বাড়ি বেড়াতে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, দিঘিটা দেখতে চাই। আম্মা তখন আমাকে নিয়ে গেছিলেন দূর থেকে দেখাতে, কাছে যেতে দেননি। দিঘিটা এখনো আছে, জল এখনো টলমল করে, পারে এখনো গ্রামের মানুষ মাঝে মধ্যে ধোয়া মাছার কাজ করে। তবে এখনকার এই প্রজন্মের অনেকেই এসব গল্প বিশ্বাস করে না, বলে পুরনো কুসংস্কার। কিন্তু সাদ ভাই, এই গল্পটা লিখতে বসে একটা কথা আমার মনে হঠাৎ খচখচ করছে, যেটা আগে কখনো এভাবে ভাবিনি। গত বছর নানু মারা যাবার পর তার পুরনো জিনিসপত্র গোছাতে গিয়ে আম্মা একটা পুরনো কাঁসার প্লেট খুঁজে পেয়েছিলেন ট্রাঙ্কের একদম নিচে। কাপড়ে যত্ন করে মোড়ানো ছিল। প্লেটটার গায়ে অদ্ভুত সুন্দর নকশা করা, অনেকটা পুরনো দিনের জিনিসের মতো। আম্মা প্রথমে ভেবেছিলেন এটা হয়তো নানির বিয়ের যৌতুকের কিছু জিনিস, তাই যত্ন করে রেখেছিলেন, আর সেটা আমাকে দিয়ে দিয়েছেন স্মৃতি হিসাবে। সেই প্লেটটা এখনো আমার ঘরে রাখা আছে, শোকেজের মধ্যে।
কিন্তু এই গল্পটা লিখতে গিয়ে বিয়ের প্লেট আর রেহানার নেওয়া সেই কাঁসার প্লেটের বর্ণনা মনে করতে করতে আমার একটা অস্বস্তি হচ্ছে। নানি কি সত্যি সব প্লেট আলাদা করে রেখে দিয়েছিলেন সেই বিয়ের রাতে, নাকি এগুলো ধার করা থালা বাসনের মধ্যে নিজের পুরনো দুই একটা জিনিস মিশে গেছিল আর ফেরত দেওয়ার সময় সেগুলো একসাথে দিঘিতে চলে গেছিল ভুল করে, আর দিঘির কোনো জিনিস রয়ে গেছিল নানুর কাছে না বোঝা অবস্থাতেই। আমি জানি না এটা নিছক কাকতালীয় চিন্তা কিনা, নাকি সত্যি ভাবার মতো কিছু, কিন্তু এই গল্প লেখার পরে শোকেছে সেই প্লেটটার দিকে তাকালে কেমন যেন গা ছমছম করে। আপাতত ওটা সেখানেই আছে, সেখানেই থাকুক, নড়াচড়া করার সাহস আমার নেই। সাদ ভাই, যদি এই গল্পটা কোনোদিন অনুষ্ঠানে পড়েন, শ্রোতাদের একটু বলে দেবেন পুরনো বাড়ির ট্রাঙ্ক বক্স ঘাটার সময় অচেনা কোনো থালা বাসন পেলে তার ইতিহাসটা একটু জেনে নেওয়াই ভালো। আসসালামু আলাইকুম। এসএস দ্য হরর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিশির। আর যে সাদের এই অডিও হরর স্টোরিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা দেশে এবং বিদেশে যেখান থেকে আমাদের এই অডিওগুলো শুনছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনি কোথা থেকে আপনার ঘটনাগুলো শুনছেন এবং কী ধরনের ঘটনা আপনাদের ভালো লাগে। আপনাদের পছন্দের ঘটনাগুলো নিয়েই আমরা আমাদের আগামী এপিসোডে হাজির হব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।